আজকের দিনটা আমার জীবনের সেরা দিন হতে চলেছে। সিয়ামের সাথে আমার যখন দেখা হয়েছিল, তখন আমার বয়স ছিল ১৮ বছর। আমাদের সম্পর্কটা ৬ বছরের। অবশেষে এখন আমরা বিয়ের দিন ঠিক করছি। আমি সিয়ামের জন্য গিফট এনেছি এবং এনগেজমেন্ট রিংও। 5 স্টার হোটেলে হলও বুক করা হয়েছে। অল্প কথায় বলতে গেলে আজকে সেই দিন যেটার স্বপ্ন আমি ৬ বছর ধরে দেখেছি। আমি সিয়ামকে সারপ্রাইজ দিতে চাই। আমাকে এ কাজে সাহায্য করছে রাজ। হিমি, লুক অ্যাট দ্য ক্যামেরা রাজ অ্যান্ড স্মাইল প্লিজ। ও ডিয়ার দেবর, তাড়াতাড়ি তাকাও। তোমার এই ভিডিওটা করলে সব কমপ্লিট। রাজ, তুমি এখনই আমাকে দেবর বলছো? হিমি, ও রাজ, এমন করো না। রাজ, তোমার বান্ধবীদের ডেকে নিতে পারতে। ওখানে ফোন হাতে দাঁড়িয়ে না থেকে কিছু বেলুন ফোলাও তো। আমি একা সব করতে পারছি না। ভাইয়া ১ ঘন্টার মধ্যে যেখানে চলে আসবে। হিমি, আমার বান্ধবী কিসের জন্য দরকার? তুমি আর তোমার ভাইয়া তো আমার একমাত্র পরিবার। উফ, এমন করো না রাজ, এদিকে তাকাও। আমাকে আবার ভিডিওটা এডিট করতে হবে। বেশি সময় নেই হাতে। রাজ ক্যামেরার দিকে তাকিয়ে বলল, কনগ্রাটস অন ইউর ওয়েডিং ভাইয়া। তোমার বিবাহিত জীবন শুভ হোক। শেষ? আর কিছু বলবে না? না। আচ্ছা ঠিক আছে। সিয়াম এটা দেখে খুব খুশি হবে। সাধারণত ছেলেরাই মেয়েদেরকে বিয়ের প্রপোজাল দেয়, বাট এক্ষেত্রে আমি একটু এক্সেপশনাল হতে চেয়েছি। রাজ, তুমি এখনই চলে যাচ্ছ? হ্যাঁ, তোমাদের সুন্দর মুহূর্তের মাঝে আমি থেকে সেটা নষ্ট করতে চাই না। হিমি হেসে বলল, কি যে বলো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সিয়ামের সাথে বিয়ে হওয়ার পর আমি তোমাকে ছোট ভাই হিসেবে পাবো। আমরা একটা পরিবার হব। যদিও কথাটা বলতে লজ্জা করছে। অবশ্যই ভাবি। এটা বলে রাত চলে গেল। তারপর হিমি সিয়ামকে সারপ্রাইজ দিল এবং সিয়াম সেটা অ্যাকসেপ্টও করলো হাসি মুখে। দুজন খুবই খুশি ছিল। তাহলে কিভাবে এই দিনটি হিমির জীবনের বেস্ট দিন ছিল না? হঠাৎ হিমি দেখল সে রাজকে জড়িয়ে ধরেছে এবং কাঁদতে কাঁদতে রাজকে নাম ধরে রাখছে। হিমি ঝটপট করে বিছানা থেকে উঠে দেখল কিছুই না। পরনে তার নতুন কাপড়। এই ঘরটা কার? কোথায় আমি? নানা প্রশ্ন ঘুরছে মনে। ভাবনায় ছেদ পড়ল রাজের ডাকে, তুমি উঠেছ? এসো, নাস্তা করে নাও। রাজ, কোথায় আছি আমি? এখানে কিভাবে আসলাম আমরা? রাজ কাছে এসে হিমির কপালে হাত দিয়ে বলল, তোমার মাথা কি ব্যথা করছে? হ্যাঁ, অল্প অল্প। ওহ, কি হয়েছিল? আমি কি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম? আমার এত অদ্ভুত লাগছে কেন? আমি আগে কখনো জ্ঞান হারাইনি। আর কিসের স্বপ্ন দেখলাম আমি? কি স্বপ্ন দেখেছ? ওহ, তেমন কিছু না। আচ্ছা এটা বলো, সিয়াম কোথায়? আমি তোমার সাথে কেন আছি? আমি কিছুই মনে করতে পারছি না। রাজ গম্ভীর স্বরে বলল, ভাইয়া মারা গেছে। কথাটা শুনেই হিমির হাত থেকে কাপটা পড়ে ভেঙে গেল। মারা গেছে? কিভাবে? রাজ ধীরে ধীরে বলতে শুরু করলো, যেদিন তুমি আমার ভাইয়াকে প্রপোজ করেছিলে সেদিন বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভাইয়া জায়গায় মারা গিয়েছিল, কিন্তু তুমি বেঁচে গেছো। হিমির হাত পা কাঁপতে থাকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। রাজ হিমিকে বলে, এখন একটু রেস্ট নাও তুমি। হিমি কাঁদতে কাঁদতে বলে, আমার দোষ সব। আমার জন্য সিয়া মারা গেছে। রাজ, না, তোমার কোনো দোষ নেই এখানে। ট্রাকওয়ালা ড্রাঙ্ক ছিল, সে এসে গাড়িতে মেরে দিয়েছে। তুমি মাথা ঠান্ডা করে একটু ঘুমাও। হিমি শুয়ে শুয়ে ভাবছে, সব কিছুই একটা দুঃস্বপ্ন। আমি ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। হিমি ঘুমিয়ে আছে। রাজ পাশে এসে তাকে গায়ে হাত দিয়ে ডাকছে আর বলছে, হিমি উঠো, রাত হয়ে গেছে, কিছু খেয়ে নাও। হিমি হঠাৎ উঠে বসে রাজের হাত ধরে বলল, আই এম সরি, আমাকে মাফ করে দাও। তুমি তোমার আপন ভাইকে হারিয়েছ। যেখানে আমি তোমাকে সান্ত্বনা দিব, সেখানে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। ইটস ওকে, ইটস ওকে, কাম ডাউন। হিমির মাথায় হাত বোলাতে বোলাতে রাজ বলল, কেসটার কি হয়েছে? সেই ট্রাক ড্রাইভার কোথায়? হিমি রাজকে প্রশ্ন করল। রাজ বলল, ট্রাক ড্রাইভার জায়গায় মারা গিয়েছে। অ্যাক্সিডেন্টটা অনেক বড় ছিল। হিমি অদ্ভুতভাবে রাজের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, রাজ এত শান্ত কিভাবে আছে? রাজ ও সিয়ামের মা বাবা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সিয়ামও অ্যাক্সিডেন্টে মারা গেল।
তাহলে রাজ এটা এত সহজে মেনে নিল কিভাবে? ও কি ট্রমাটাইজড হয়ে গিয়েছে? না, আমি এখন ওর একমাত্র গার্ডিয়ান। আমাকে শক্ত হতে হবে। আমার এত বমি বমি কেন পাচ্ছে? আমার মাথা কেন ঘোরাচ্ছে? বলতে বলতে হিমি ঘুমিয়ে পড়ে। আর সে স্বপ্ন দেখে রাস্তাকে বলছে, আমি অনেক খুশি যে তুমি আমার সন্তানের মা হতে চলেছ, বলে হিমিকে জড়িয়ে ধরছে। ঝটপটিয়ে উঠে পড়ে হিমি আর বলে, ছি ছি, এগুলো কি ভাবছি আমি এমন সময়ে? হিমির চিৎকারে রাত ছুটে আসে এবং বলে, সপ্তাহ, আমাকে 1 সপ্তাহ টাইম দাও, আমি তোমাকে সব খুলি বলবো। হিমি কিছু বুঝতে পারে না, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রাজ হিমিকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার হিমিকে কতগুলো পরীক্ষা নিরীক্ষা করতে বলল। রিপোর্ট সব ভালোই আছে। কিছু কেনাকাটা করে তারপর দুজনে বাসায় আসলো। বাসায় ঢুকে হিমি রাজকে বলল, রাজ, আজ ফেব্রুয়ারির 14 তারিখ, 2024 সাল। রাজ থমকে দাঁড়ায়। হিমি আরও বলে, অ্যাক্সিডেন্টটা ঘটেছে 2 বছর আগে, অর্থাৎ আমার গত 2 বছরে কোনো স্মৃতিই নেই। সিয়াম বেঁচে আছে, তাই না? তুমি আমার থেকে এগুলা কেন লুকিয়েছ রাজ? রাজ শান্ত গলায় বলতে শুরু করে, হ্যাঁ, ভাইয়া বেঁচে আছে। আমি সিয়ামের সাথে কথা বলতে চাই। তোমার কি মনে হয় গত 2 বছরে তুমি একবারও চেষ্টা করনি ভাইয়ার সাথে কথা বলার? হিমি রাজের কোনো কথাই শুনতে রাজি না। রাজ বাধ্য হয়ে সিয়ামকে কল করে। হ্যালো। ফোনের ওপার থেকে ঠান্ডা গলা ভেসে আসে হিমির কানে, কেমন আছো? সিয়াম কিছুক্ষণ চুপ থেকে বলে, আই এম সরি, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কার অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছি, আবার সেই কার অ্যাক্সিডেন্টে তোমার এই অবস্থা দেখে আমার সহ্য করার ক্ষমতা হয়নি, তাই কাপুরুষের মতো পালিয়ে এসেছি। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। হিমি নিজেকে সামলে উত্তর দিল। বেশ কিছুক্ষণ কথা হলো হিমি ও সিয়ামের মধ্যে। ফোন রাখতেই হিমি জোর গলায় কাঁদতে শুরু করলো। রাজ অনেক ট্রাই করলো হিমিকে শান্ত করার। হিমি কোনো কথাই শুনতে রাজি না। রাজ বাধ্য হয়ে কাচের গ্লাস ভেঙে ফেললো হাতের মধ্যে। হাত দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে। হিমি ছুটে গিয়ে রাজের হাত চিপে ধরল। এসব পাগলামি কেন করছো? রাজ, ডাক্তারের বাসায় চলো। হিমি এটা বলে রাজকে ডাক্তারের বাসায় নিয়ে গেল। রাজের হাতে ব্যান্ডেজ করতে হয়েছে, ক্ষতটা বেশ গভীর। রাতে ঘুমাতে যাওয়ার সময় হিমি রাজকে বলল, কাল রান্না আমি করব। ডাক্তার তোমাকে হাত বেশি নড়াচড়া করতে নিষেধ করেছে। কাল তোমার কিছুই মনে থাকবে না। রাজ হঠাৎ করে এই কথাটা বলে উঠল। রাজের এই কথায় হিমির অদ্ভুত লাগলো। তাও হিমি কিছু মনে না নিয়ে ঘুমাতে গেল। রান্নাঘরের হুটপাট শব্দে ঘুম ভাঙল রাজের। রুম থেকে বাইরে এসে দেখে হিমি ব্রেকফাস্ট বানাচ্ছে। পিছনে ফিরে রাজকে দেখে বলে ওঠে, গুড মর্নিং, তোমার হাতের ব্যথা কেমন হয়েছে? রাজ চমকে উঠে মাটিতে বসে পড়ে। হিমি ছুটে এসে রাজকে ধরে সোফায় বসায়। রাজ হিমিকে কৌতূহলের চোখে জিজ্ঞাসা করে, তোমার সব মনে আছে? হ্যাঁ আছে, কেন? রাজ শান্ত হয়ে হিমিকে বলে, তোমার শর্ট টার্ম মেমোরি ডিসঅর্ডার ছিল। তুমি প্রত্যেক সপ্তাহতেই সব ভুলে যেতে। গত 2 বছরে রেগুলার এটাই হয়ে আসছে। রাজ হিমিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার হিমিকে সব এক্সপ্লেইন করে বলে। এটাও বলে যে রাজ হিমিকে বিয়ে করেছে এবং সে প্রেগনেন্ট, 3 মাস চলছে। রাজ বলে, ইটস ওকে ডাক্তার, আমি বাকিটা ওকে বাসায় যেয়ে বলছি। বাসায় ফিরে রাজ হিমিকে বলতে শুরু করে, যখন তুমি আমাদের বাসায় প্রথম এসেছিলে আমাকে টিউশন পড়াতে, প্রথম দেখে আমি তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। বাবা মা মারা যাওয়ার পরে আমি কাউকে সহ্য করতে পারতাম না, এমনকি ভাইয়াকেও না। বাট তোমাকে আমার অসহ্য লাগতো না। তোমার সব কথাই যেন আমার ভালো লাগতো। যখন নিজেই নিজেকে প্রশ্ন করলাম এই অনুভূতিটা আসলে কি, উত্তর পেতে একটু দেরি হয়ে গেল। তার মধ্যে তুমি আর ভাইয়া রিলেশনশিপে। তোমরা দুইজন পাশাপাশি কথা বলতে দেখে, হাসতে দেখে বুঝলাম তোমাদের মধ্যে আমার কোনো জায়গা নেই। ভালোবাসা জিনিসটা হয়তো আমার জন্য না। বাট যখন তুমি আর ভাইয়া অ্যাক্সিডেন্ট করলে আর ভাইয়া তোমার সিচুয়েশন দেখে সহ্য করতে না পেরে বিদেশে পালাতে চাইলো, আমি ভাইয়াকে বাধা দিলাম না। ভাবলাম এইটাই আমার সুযোগ তোমাকে আপন করে পাওয়ার। আমি স্বার্থপরের মতো আচরণ করলাম। তোমার স্মৃতি ফিরে আসবে কি আসবে না তা নিশ্চিত ছিল না ডাক্তার।
তারপরও আমি তোমাকে বিয়ে করলাম। ২ বছর এভাবেই কাটালাম। তোমার খেয়াল রাখলাম। আর এখন আমি বাবা হতে চলেছি। সবটাই আমি নিজের স্বার্থের জন্য করেছি। তোমার ভালো লাগা, খারাপ লাগা এগুলোর কথা আমি মাথায়ই আনিনি। আই এম সরি, আমাকে মাফ করে দাও। হিমি চুপ করে রাজের কথা শুনছে। রাজ হিমির পা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে কখনোই যেও না। হিমি রাজের হাত ধরে তুলে পাশে বসায়। বলে, সত্যি বলতে এখন আমার তুমি ছাড়া কেউ নেই। আর আমি পরিস্থিতির সবটা বুঝতে পারছি। তুমি নিজেকে ব্লেম করো না। আমি তোমাকে দোষী কেন ভাববো? বরং তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে ছেড়ে চলে যাওনি সিয়ামের মতো। আর আমি এটাও জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তো সেখানে তুমি এটা কখনো ভেবো না যে আমি তোমাকে ছেড়ে যাব। এই বলে হিমি রাজকে জড়িয়ে ধরে। রাজও ২ হাত দিয়ে হিমিকে বুকে জড়িয়ে নেয়।